থানসা মানে হলো চোর দাউর বাটপাটদের থানসা। এখন ভালো মানুষের থানসা না। হ্যাঁ, ভালো মানুষ এতে মাথাতে নেই, কথা বলছি না। এরা সরল সিধা মানুষ, তারা সত্যি এদেরকে বিশ্বাস করে, আর সেই বিশ্বাসের ঘরে আগুন লাগিয়ে এদেরকে ঠকাচ্ছে। আমাদের উপরে এবং ত্রিপুরাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলোর উপরে শাসক দল কিভাবে তার প্রয়োগ শুরু করেছি, এ কয়েকটা ঘটনা এখানে বলতে চাইছি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এখন প্রায় নিয়ম করেই প্রতিদিনই বলছেন সুশাসন, তারপরে এই সুশাসন বলতে গিয়ে বলছেন নিগু মাফিয়া, অর্থাৎ সমাজ বিরোধী, তাদের সাথে নোট মানে কম্প্রোমাইজ, জিরো টলারেন্স। এর আগেও বলেছেন ত্রিপুরাজ্য থেকে রাজনৈতিক সন্ত্রাস তিনি নির্মূল করবেন। অর্থাৎ এই রাজ্যে যে রাজনৈতিক সন্ত্রাস চলছে বিজেপি ক্ষমতাসীন হওয়ার পর, এটাকে অস্বীকার করার সুযোগ নেই। তিনি এটা স্বীকার করে কথাগুলি বলছেন, কিন্তু আখেরে এটা বন্ধ হওয়ার কোনো ধরনের যে নমুনা আমরা দেখছি না। হ্যাঁ, রাজনৈতিক কারণে এই সরকারের তাদের যে প্রতিশ্রুতির খিলাফ, অকর্মণ্যতা, এটা বিজেপির ক্ষেত্রেতেও এবং ত্রিপুরা মথার ক্ষেত্রেতেও। তার সাথে হলো যে প্রশাসনের সর্বস্তরে দুর্নীতি, স্বজন পোষণ, বলা যেতে পারে এটা মাফিয়ারাই কন্ট্রোল করছে প্রায় সব দপ্তর। এবং এই কন্ট্রোল করার পেছনে এই সুযোগটা পাচ্ছে প্রশাসনের যারা উপরতলায় আছেন, এটা তাদের লোকরাই। এবং আপনাদের পত্রপত্রিকাতেও এগুলি প্রায়শই আপনারা লিখতে বাধ্য হচ্ছেন বা লিখছেন, সত্য ঘটনা, কমিশন রাজ। তো এই জাতীয় অরাজকতা ও নিয়ম এগুলি যদি বহাল রাখতে হয়, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে সংস্থা, তাকেও হাত করতে হয়। এই রাজ্যে শুরু থেকেই বিজেপি সরকার আসার পর উপরতলার কিছু এরকম অফিসার, যাদের মেরুদণ্ডহীনতার জন্য এবং শাসকদল নেতৃত্বের সাথে যোগ সাজসের জন্য গোটা পুলিশ বাহিনী, তার মধ্যে এখন কোনো শৃঙ্খলা নেই, তার কোনো মরাল নেই। পরপর 3 জন ডিজি পরিবর্তন হয়েছে, এখন নতুন ডিজি দায়িত্বভার নিয়েছেন। যেহেতু এই রাজ্যের প্রশাসনের সাথে যুক্ত ছিলাম, এই অফিসারদের সবার সম্পর্কে আমাদের কম বেশি জানা আছে। অপেক্ষাকৃতভাবে তার ভূমিকা এটা ভালো হবে, আমাদের এই একটা আশা ছিল। এটা স্বাভাবিক, এই না যে আমাদের প্রতি কোনো ধরনের বাড়তি এই ফেভার করবেন তা নয়, যে অন্তত নিরপেক্ষভাবে সাংবিধানিক দায়িত্ব পালন করবেন। এবং এখনও আমাদের সে আস্থা আছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিগত কটা দিন ধরে একদিকে বিজেপির এবং তার সহযোগী যে দলগুলোর, তাদের যে রাজনৈতিক সিদ্ধান্ত, তাদের যে এই জনবিচ্ছিন্নতা থেকে কিভাবে আড়াল করতে পারে, সেই জায়গায় যে সমস্ত হামলা হুজ্জতি চালাচ্ছে, সেগুলোতে পুলিশের কোনো ভূমিকা আমরা লক্ষ্য করছি না। আমি বিগত 1 বছর আগের, 6 মাস আগের, 3 মাস আগের ঘটনা বলবো না, আমি শুধু এই কটা দিনের কথা বলবো। গত 17 তারিখ, তার বিশদ বিবরণ কমরেড মানিক দে বলবেন, আজকে আমরা গেছিলাম দেখতে। দিন দুপুরে কিভাবে
প্রায় 100 খানেক পুলিশের সামনে, প্রায় আধা ডজন অফিসারদের সামনে আমাদের সিপিআইএম অফিস ঘেরাউট হলো, সম্পত্তির ক্ষতি হলো এবং সেখান থেকে গিয়ে এই বাহিনী একবার লুট করলো। তারপর এই বিশাল করে তারপর গত 22 তারিখ, তার আগেও যে জিরানিয়াতে আমাদের সমর্থকরা কিছু তারা এসেছেন এখানে কর্মসূচি রূপায়ণ করতে, অংশগ্রহণ করতে। একজন লোকাল সেক্রেটারি, তার বাড়িতে চড়াও হলো, মারধর করলো, যথারীতি পুলিশের কোনো অ্যাকশন নেই। তারপর এই গত 22 তারিখ মানে গেল গতকাল নরসিংগড়ে, এখন আমাদের পার্টি বা আমাদের সংগঠনগুলো অন্য দলের মতো না, এটা গণতান্ত্রিকভাবে তার সমস্ত স্তরে সম্মেলন হয়, নেতা নির্বাচন হয়, তারা অংশগ্রহণ করছেন। খেত মজুর ইউনিয়ন, সিআইটিইউ, নারী সমিতি, কৃষক সভা, কেন তারা এই সমস্ত কর্মসূচিতে গেছেন? নরসিংগড়ে এরকম আক্রমণ হয়েছে খেত মজুর নেতার উপরে। গতকাল এই ইয়েতে যোগেন্দ্রনগরে বিদ্যাসাগর, বলুন না, বিদ্যাসাগর বাজার, এখানে রাত্রেবেলা গিয়ে এরকম একজন কর্মী অসুস্থ হয়েছেন, দেখতে গেছেন। কেন গেল সেখানে? গত পরশু, হ্যাঁ, কেন গেল? মহিলারা গিয়ে চড়া হচ্ছেন, তো পাড়া প্রতিবেশীরা গিয়ে এসছেন, সবাই আমাদের সমর্থক, তারা না। পুলিশকে খবর দেওয়ার পর, হ্যাঁ পুলিশ গেছেন জায়গাতে, কিন্তু তাদের সামনে আমাদের সমর্থক কেন তার বাড়িতে অসুস্থ হলেও দেখতে আসলেন বাইরের লোক? আসতে পারবে না? আজকে বিশালগড়ে 17 তারিখ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখার পর আমাদের একটা কর্মসূচি ছিল, কমরেড নরেশ জমাতিয়া সহ টাকারজলার কমিউনিটি হলে আমাদের পার্টির 24তম কেন্দ্রীয় সম্মেলনের রিপোর্টিং আমরা করব। আমরা মাত্র রিপোর্টিং শুরু করেছি। শুনেছি যে আমাদের এই প্রোগ্রাম জানাজানি হওয়ার পর গতকাল থেকেই নাকি সেখানকার স্থানীয় বিধায়ক এবং তার সহযোগীরা নিষেধ করছেন, না আজকে মিটিংয়ে যাওয়া যাবে না। তো তারা ভাবিয়েছে কি আছে, বলেছে হয়তোবা এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে। আজকে যখন আমি আলোচনা শুরু করেছি তার মাঝামাঝি সময়েতে উপস্থিত সংখ্যায় খুব বেশি হবে না, বেশি, হ্যাঁ 15 থেকে 16 জন, এবং পুলিশ তার থেকে 3 গুণ। মুখে সবার ইতে কালো মাস্ক লাগানো। এখানে মিটিং করা যাবে না। আরে ব্যাপার কি, আমরা মিটিং তো আমরা তো মাইক লাগিয়ে করছি না, আমরা গরবার সভা। অন্যায় কিছু তো কাজ করছে, অন্যায় কাজ করলে পুলিশ তো আমাদেরকে করতে দেবেন না সেখানে। কতক্ষণ বাদে পুলিশ বলছেন স্যার আপনারা চলে গেলে ভালো হয়। আরে কেন চলে যাব আমরা কি অন্যায় করছি? কিন্তু যেরকমভাবে উপর্যুপরি হামলা শুরু করলো, আমরা ঠিক করলাম যে না, মিটিং সংক্ষিপ্ত করে, আমাদের মিটিং আমরা করেছি, মিটিং করিনি এরকম না, আমরা ফিরে আসি। কিন্তু মিটিংয়ে অংশগ্রহণকারী আমাদের প্রায় 7 জন নারী পুরুষকে তারা রাস্তার ইয়েতে আটকে পুলিশের সামনে পেটালো। পুলিশ যথারীতি এই 15-16 জন সমাজ বিরোধী কাউকেই একটু মানে ইয়ে করে না, তোমরা এটা করো না, বা একটা বেসকিউবটা দিল না, কোথায় গেছে? এবং তার কারণ আবারও বলছি যে শাসক দলের দুর্বলতা, জনবিচ্ছিন্নতা, এই অপদার্থতার কারণে, স্বজন পোষণ দুর্নীতির কারণে এটা মুষ্টিমেয় লোকের হাতে চলে আসছে গোটা প্রশাসন, গোটা রাজ্যের মানুষের জীবন, সম্পত্তি, জীবিকা সবকিছু। এটা বিজেপির ক্ষেত্রে যেমন, তেমনি মথার ক্ষেত্রে।
এবং কেন টাকার জোলাতে কদিন আগে একটা খবর উঠেছে, কিন্তু কোন বিধায়ক কোন নেতা আমরা আসলে এখনো জানি না, কারণ এটা জাস্ট পাবলিকলি উঠেছে সোশ্যাল মিডিয়াতে। একজন বিধায়কের স্ত্রী, জম্পুজলা লাগার তো টাকার জোলার বিধায়ক আছে, জম্পুজলার বিধায়ক আছে, বা অন্য কোনো কনস্টিটিউয়েন্সির বিশালগড় মহকুমার বিধায়কও হতে পারেন, নাকি ব্যাংকে ৭৪ লক্ষ টাকা জমা দিতে গেছেন। কোন ব্যাংকও আমরা জানি না, এটা রটেছে মুখে মুখে, আমরা শুনেছি। কোন এমএলএ, তার স্ত্রী লম্বা না বেঠে, কালো না ফর্সা, এটা আমরা জানি না। কিন্তু ঠাকুর ঘরে কে কলা খায় না, সেখানকার একজন বিধায়কের আতে লেগেছে। কাজেই নিশ্চয়ই এ ঘটনাটা সিপিআইএম করেছে, এটাও একটা ইস্যু। এরকমভাবে দুর্নীতি স্বজন পোষণের সাথে আষ্টে পৃষ্ঠের থেকে এই জোট এবং তাদের সমস্ত প্রতিশ্রুতি যখন তারা এই রূপায়ণ করতে ব্যর্থ হচ্ছে, নতুন নতুন স্লোগান তুলেও পাত্তা পাচ্ছে না, তখন এই হিংসাটাই পথ। কাজেই আমি আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো, প্রথমত প্রশাসনকে, প্রশাসন তার যে কি বলে সাংবিধানিক দায়িত্ব পালন করুন, আর শাসকদলকে অনুরোধ করব, এইভাবে যদি গণতান্ত্রিক ব্যবস্থার জবনিকে কাটাতে চান, তার শিকার শুধু বিরোধী দল সিপিআইএম, কংগ্রেস বা অন্যরা হবে না, তার শিকার আপনারাও হবেন। এই রাজ্যের মানুষ যখন পুলিশের কাছ থেকে কোনো সাহায্য না পেয়ে, তার সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠিত করতে না পেরে যখন রাস্তায় নামবে, তখন কেউ রেহাই পাবে না। এটাই হলো, এটা বলার জন্য আজকে আপনাদের রেখেছি। বাকি একটু যুক্ত করে একটা বিষয়, এই যে হামলা উদ্যোগের কথাগুলো আপনি বললেন এতক্ষণ, এই বিষয়টা নিয়ে আপনি মুখ্যমন্ত্রীকে কোনো চিঠি বা ফোন করা বা পুলিশের মহানির্দেশকের কাছে কোনো এই বিষয়গুলো নিয়ে কথা? মহানির্দেশকের সাথে তো প্রায় 2 দিন বাদে বাদেই কথা হচ্ছে। আমি গতকালও কথা বলেছি, গতকাল ধনকর সাহেবকে, ধনকর সাহেব, যে আমি আশা করেছিলাম যে আপনি এসে একটা শক্ত ভূমিকা নেবেন, আমাদের ফেভার না। আমি উল্লেখ করেছি এই বিশালগড়ের কথা, যোগেন্দ্রনগরে যে রাত্রেবেলা রাত 12টায় এক মহিলার পা ভেঙে দিয়েছে, নৃশংসভাবে পিটিয়েছে আরও একজন মহিলাকেও। তারপরে এই নরসিংহের ঘটনাও তিনি ডিফেন্ড করেননি। স্যার আমি দেখছি, কাজে আর আপনাদের মাধ্যমে বলা তো মুখ্যমন্ত্রীর কাছে বলা, কারণ মুখ্যমন্ত্রী আমাদের বক্তব্য শুনেন দেখেই তো বলেন যে না, এগুলো করতে দেব না। আমি এই কি বলে নিগু মাফিয়াকে, তাদের সাথে কোনো রকমের টলারেন্স নেই। কিন্তু আমি বলবো এই জায়গাতে মুখ্যমন্ত্রীকে, নিগু মাফিয়া তাদের তো দোষ নেই সেরকমভাবে, এরা তো ক্রীড়নক, দাবার গুটি। দাবার গুটি কাকে রক্ষা করার জন্য চলে? রাজা মন্ত্রী। কাজে তার যে সেন্টার পয়েন্ট, তাদেরকে যদি কন্ট্রোল না করা হয়, তারা যদি সংযত না হন, গুটি কি করবে? বললাম তো, ল অ্যান্ড অর্ডার ভালো করতে গেলে পরে তার ডাইনে বামে যারা বসেন তাদেরকে সংযত করুন। সারা রাজ্যের মানুষ দেখছে। কাজেই ওনার বক্তব্য তিনি বলে যাচ্ছেন, কিন্তু কেউ সে বক্তব্য গ্রহণ করছে না। আমি যেটা বলবো, পার্টির সেক্রেটারি সবটা বলেছে। সরকারের দুর্নীতি, ব্যর্থতা, মানুষের জনজীবনের সমস্যা নিয়ে আমাদের লোকরা যখন রাস্তায় বেরোতে শুরু করেছেন, শুধু আমাদের লোক না, বিজেপির লোক, কংগ্রেসের লোক, মথাল যারা আছে, যারা বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত, কাজ নেই, খাদ্য নেই, সারা রাজ্যে একটা মানুষ রাস্তা রোকো থেকে আরম্ভ করে বিভিন্ন কর্মসূচি চলছে, যেগুলো শুধু রাজনৈতিক
ফ্ল্যাগ নিয়ে না, মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেখানে রাস্তায় নামছেন। এটা থেকে আমার মনে হয় শাসক দল আতঙ্কিত, এবং এরা এই কারণে কোনো কর্মসূচি করতে দেবে না। এই ধরনের অবস্থা জিরানিয়া এলাকায় এমনিতে কোনো কাজ করতে দেয় না। এখানকার কিছু সমস্যা নিয়ে তারা এসেছিল, আগরতলা একটা বড় মিছিল করেছে, মানুষ বেরিয়ে এসছেন সাহস নিয়ে। এখানে গিয়ে তারা পরের দিন গিয়ে জিরানিয়াতে পার্টি দুইজন এলসি, একজন রানীবাজার এলসি সেক্রেটারি আর একজন জিরানিয়া লোকাল সেক্রেটারি বাড়ি আক্রান্ত হয়েছে। তারপরে গিয়ে একজন সবচেয়ে এখানে জিরানিয়া পুরনো পার্টি লিডার মনোরঞ্জন দাস, তাকে মেরেছে, তার স্ত্রীকে মেরেছে, ছেলের বউকে মেরেছে, বাচ্চা নাতি নাতনি তারও রেহাই পায়নি, তা মারাত্মকভাবে বাড়িটা ভাঙচুর করে তাদেরকে আক্রান্ত। প্রতিটি ঘটনা থানার নাকের ডোগায়, একদম থানা থেকে 200 মিটার 250 মিটারের মধ্যে ঘটনা ঘটেছে, পুলিশ সেখানে নির্বিকার। দ্বিতীয় যেটা এখানে লক্ষ্য বিশালগড়ে যেটা বললেন আমাদের পার্টি সেক্রেটারি, আজকে আমরা এই বাড়িটাতে গিয়েছি, সাংবাদিকদের পর্যন্ত বিশালগড়ে বলছে দেখি, আমাদের কাছে খবর সত্য মিথ্যা বলতে পারবো না, যে এখানে যা ঘটে ছাপতে পারবে না, বিশালগড়ে কি চলছে এ কে না জানে, একটা অরাজকতা চলছে। এই পরিস্থিতির মধ্যে আজকে বাড়িটাতে গিয়ে আমরা স্তম্ভিত, মানে এ তো রাজনৈতিক দিনে দুপুরে ডাকাতি। একদম গিয়ে সেখানে ঢুকলেন বাড়িটাতে, প্রথম কয়েক রাউন্ড গুলি করেছেন উপরে, তাদের বক্তব্য, এবং সেই অনুযায়ী বাড়ির লোকরা স্টেটমেন্ট দিলেন বেলা 3টার সময়। ঢুকে বাড়িটা কোনো কিছু রাখেনি, তারপর গাড়ি ভর্তি করে সমস্ত জিনিস তুলে নিয়ে এসছেন, স্বর্ণালঙ্কার থেকে শুরু করে সমস্ত জিনিস যা প্রয়োজনীয় সামগ্রী তুলে নিয়ে এসছেন, জুতা পর্যন্ত। এবং এই বাড়ির শিক্ষিকা মহিলা যাদেরকে পড়িয়েছেন তিনি, এই মহিলা বাধা দিতে গিয়ে উনি আক্রান্ত হয়েছেন, ওনাকেও শারীরিকভাবে সেখানে নির্যাতন করা হয়েছে। এবং এই পরিস্থিতি এগুলো পুলিশ জানেন, পুলিশকে জানানো হচ্ছে, কোনো ব্যবস্থা নিলেন না, এবং এটা বাড়িটাতে না গেলে যে কি চলছে রাজ্যটা বোঝার কোনো সুবিধা নেই। আজকে গিয়ে আমরা স্তম্ভিত, কি করে দিন দুপুরে প্রকাশ্য, এবং দুই দিক থেকে প্রথম কি করেছে, রাস্তাটা আপনারা জানেন বিশালগড় এসডিএম অফিসের সঙ্গে দিয়ে একটা রাস্তা বক্সনগর দিয়ে গেছে, একদম রাস্তার সঙ্গে বাড়ি, প্রথম দুই দিকে 2টি গাড়ি দিয়ে রাস্তাটা ব্লক করে দিয়েছেন যাতে কেউ না আসতে পারে। তারপর কয়েক রাউন্ড ফায়ার করে বাড়িটাতে ঢুকলেন, ঢুকে তারপরে গিয়ে এই কাজটা করলেন। বাড়ির লোকরা সেই স্টেটমেন্ট আমাদের কাছে দিলেন, তারা সেই বক্তব্য জানান, পুলিশও জানে এই ঘটনা এটা চলছে। সেকেন্ড যেটা আরও মারাত্মক, যেটা যে বিদ্যাসাগরে যেটা বললেন আমাদের পার্টি সেক্রেটারি, এ অটো ড্রাইভার এবং অটো স্টেট কমিটি মেম্বার, জগন্নগর লোকাল কমিটির মেম্বার বাদল দাস, রতন দাস ওর বাড়ি হলো বিদ্যাসাগর। এবং বাড়িতে কেন এখানে নারী সমিতির একটা মিটিং হয়েছিল, এবং এই মিটিংয়ের জায়গা কেন দিলেন, বাড়িতে গিয়ে সেখানে পিটালেন, পুলিশ গেলেন, সেখানে গিয়ে ইনজুর্ড মহিলা 3জনকে তুলে এনে জীবিতে পুলিশই চিকিৎসা করেছেন। আর অদ্ভুত ঘটনা, সেই বাড়ির একজনকেই এনে থানায় আটকে রাখলেন, কালকে রাত্রে সম্ভবত তাকে ছেড়েছে, রাত্রে 11টার সময় তাকে ছেড়েছে, পাক্কা আটকে রাখলেন তাকে, এবং কোনো আসামি এখানেও গ্রেপ্তার নেই, এবং 2জন হাসপাতালে ভর্তি ছিলেন মহিলা। তারপরে গিয়ে দেখা গেল যেটা অলঙ্গনগর, নরসিংগড়ের সঙ্গে অলঙ্গনগর, এখানে খ্যাত মজুরের একটা সম্মেলন ছিল, বাড়িতে কেন জায়গায় দিলেন, সেখানে গিয়ে দেখা যায় ওর মালিকের নাম হলো গিয়ে বাদল দাস, এবং এও কিন্তু অটো ড্রাইভার, এবং এই বাড়িটাতে গিয়ে সেখানে ভাঙচুর করলেন এবং জিনিসপত্র তছনছ করলেন, এই ঘটনা। তাহলে দেখা যায়, এবং এরপর টাকার চলবা ঘটনা তো আজকে শুনলেন, তো এটা কি, তাহলে এটা কি সিপিএমকে নিষিদ্ধ দল, যে কথা বলতে পারবে না, মিটিং করতে পারবে না, মিছিল করতে পারবে না? এই অরাজকতা কতদিন চলবে? এবং আমরা শাসক দলের কাছে বিশেষ করে জিজ্ঞাসা করতে চাই, এবং এখানকার সরকারের কাছে জিজ্ঞাসা করতে চাই, প্রকাশ্য বলে দিন যে এটা নিষিদ্ধ। এরাই আবার জরুরি অবস্থার বিরুদ্ধে, আমি দেখলাম জরুরি অবস্থা 1975 সালের বিরুদ্ধে তারা দিবস পালন করবে। এখন কি চলছে দেশটার মধ্যে, আর এই রাজ্যে কি চলছে? এ তো জরুরি অবস্থা আমরা দেখেছি, জরুরি অবস্থার সময় আমরা ভুক্তভোগী, তো এর চেয়ে খারাপ অবস্থা এখন নিয়ে দাঁড় করিয়েছেন। রাজ্যের যে অবস্থা চলছে, অঘোষিত একটা জরুরি অবস্থা মতো সেখানে চলছে। এই পরিস্থিতিতে আমাদের বক্তব্য, সরকার এইটা বন্ধ করুক এবং তার দায়িত্ব পালন করুক, সাংবিধানিক দায়িত্ব পালন করুক। আমরা মানুষকে নিয়ে রাস্তায় আছি, রাস্তায় থাকবো, তারা অত্যাচার করব বা যাই করুক, রাস্তায় মানুষ নামবে, তার কারণ তার নিজের চাহিদা অনুযায়ী মানুষের যে উপর যে চলছে সেই অনুযায়ী মানুষ প্রতিবাদে সোচ্চার হওয়া, এটা ভারতবর্ষের নাগরিকের চারিত্রিক বৈশিষ্ট্য। বেশি দিন এটাকে সহ্য করে নেয় না, এটার বিরুদ্ধে ঘুরে দাঁড়ান।
এবং এটাই আমরা বলবো সরকার যাতে এগুলো এখনই বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। আপনারা বলছেন যে এই যে একটু নরেশকে বলো। আমি আজকে আমাদের যে প্রোগ্রাম টাকার জলাতে ছিল সে সম্পর্কে একটু বলতে চাইছি। আমাদের প্রোগ্রামটা ছিল 24তম পার্টি কংগ্রেস, যেটা মাদুরাইতে জুন মাসের 2 তারিখ থেকে 6 তারিখ এপ্রিলের অনুষ্ঠিত হয়েছিল। তার রিপোর্টিং শতাধিক পার্টি কমরেড সেখানে উপস্থিত হন এবং এই কর্মসূচি শুরু হয় প্রথমে আমাদের যে পলিট ব্যুরোতে আমাদের রাজ্য সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। পলিট ব্যুরোতে নির্বাচিত হওয়ার পর প্রথম টাকারজলায় সফর, সেই কারণে টাকারজলার কমরেডরা পুষ্পস্তবক এবং ফুলের তোড়া এবং রিসা দিয়ে বরণ করেন। তারপর যথারীতি আমরা কর্মসূচি শুরু করি। প্রথমে কিছুক্ষণ আমি আমার যা দেখলাম পার্টি কংগ্রেসে মাদুরাইতে সেটা বলি এবং তারপরে মূল রিপোর্টটা আমাদের পলিট ব্যুরো সদস্য কমরেড জিতেন দা রিপোর্ট করতে শুরু করেন। রিপোর্ট প্রায় শেষের দিকে, সেই সময় 15 থেকে 16 জন তীব্রামথার উশৃঙ্খল কর্মীরা এসে আমাদের এই কমিউনিটি হলে ডিল পাটকেল ইট পাথর মারতে শুরু করে আর কি। আমরা যখন গেলাম তখনই লক্ষ্য করলাম প্রচুর পুলিশ, প্রায় আমার চোখের সামনেই 30-40 জন তো আছেই, হ্যাঁ, আর থানাতে নাকি অতিরিক্ত ফৌজ আছে, পুলিশ এবং টিএসআর, সিআরপিএফ। তো এরকম অবস্থায় এলাকাবাসীর প্রশ্ন, আমাদেরও প্রশ্ন, মাত্র 15-16 জন উচ্ছৃঙ্খল ত্রিপুরা মথার কর্মী কি করে এত পুলিশ ফোর্সকে ডিনাই করে আমাদের মিটিংটা ডিস্টার্ব করতে পারে, এটা আমাদের প্রশ্ন। এবং তারা যখন এই ডিল মারতে শুরু করে তখন এই থানা থেকে জানানো হয় আমরা যাতে মিটিংটা সংক্ষেপ করে শেষ করি, বন্ধ করে যাতে চলে যায়। আমাদের প্রশ্ন হলো 15-16 জন উশৃঙ্খল যুবককে হঠাৎ ব্যর্থ এত বড় পুলিশ বাহিনী, উল্টা আমরা শতাধিক যে মিটিংয়ে আছি, আমরা যদি প্রতিরোধ করা যায়, কিন্তু আমরা পুলিশের যা ভূমিকা সেটা লক্ষ্য করে বুঝলাম আমরা যদি প্রতিরোধে নামি তাহলে পুলিশের ভূমিকা ভয়ঙ্কর হবে আমাদেরকে আটকানোর জন্য, ওই 15 জনকে রক্ষার জন্য। এই 15 জন এত সাহস করে যে এত পুলিশ বাহিনীকে ডিনাই করে আসলো, এটা থানার সঙ্গে এই ছেলেদের আন্ডারস্ট্যান্ডিং না থাকলে হতে পারে না, এটাকে আমরা নিন্দা জানাই। এবং তারা এটা বলে যে আমরা যদি এই মিটিংটা শেষ করে আমরা এলাকা থেকে চলে আসি তাহলে এই লোকগুলা চলে যাবে এবং তারপরে তারা যারা এসেছে শতাধিক যে আমাদের পার্টি কমরেড তাদেরকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে পুলিশ। এরপর আমি ছিলাম, বানলা ছিলেন, বানলাল সাহা, রতন সাহা ছিলেন, আমরা সবাই চলে আসি। কিন্তু পুলিশ যেভাবে বলেছিলেন সেই কথা রাখে নাই। পুলিশের সামনে বাজারে অনেক পুলিশ আছে, একেবারে থানার সামনে, সেখানে 6-7 জন 8-9 জনকে তারা মারল, বেধড়ক, মহিলা এবং মহিলা বৃন্দা দেববর্মা, তিনি গত বিধানসভা নির্বাচনে এই কোলাঘাটি কেন্দ্র থেকে প্রার্থী ছিলেন আমাদের, তাকে পর্যন্ত রেহাই দেননি। এবং আমাদের এই পার্টির লোকাল সেক্রেটারি রঞ্জিত দেববর্মা তার সঙ্গে ছিলেন, তাকেও বেধড়ক মেরেছে। আর তরণী দেববর্মা যিনি সিআইটিউ লিডার ওই এলাকার, তাকে মেরেছে, তার 2টা দাঁত পড়ে গেছে। এরকমভাবে 7-8 জনের উপর এরকম আক্রমণ করলো পুলিশের উপস্থিতিতে। এটা কি প্রমাণ করে? রাজ্যে রেইন অফ টেরর, সরকারের উদ্যোগেই সন্ত্রাসের রাজত্ব চলছে। কিন্তু আমরা বলতে চাই যে এরকম করে রেহাই পাওয়া যাবে না, এটা পতনকে রোখা যাবে না।
পতন শুরু হয়েছে, মথার মধ্যেও জনবিচ্ছিন্নতা, জনসমর্থন হারানো শুরু হয়েছে, এবং বিজেপির মধ্যে তো আগেই শুরু হয়েছে। মথার মধ্যে আমরা লক্ষ্য করছি কি প্রচণ্ড তাদের মধ্যে এই অন্তর্কুণ্ডল, কে কতটুকু ক্ষমতার অধিকারী হবে, কে কতটুকু লুণ্ঠন করবে, ভাগ বাটোয়ারা নিয়ে এটা চলছে। এবং আজকের যে টাকার জলার যে প্রোগ্রাম আমাদের, সেখানেও এটা স্পষ্ট। টাকার জলা আর জম্পুই জেলা দুইটা এলাকা। টাকার জলার দিকেও মথা নাই তা না, কিন্তু টাকার জলার দিকের মথারা একজনও এই 15-16 জনের উশৃঙ্খল বাহিনীর মধ্যে অংশগ্রহণ করে নাই। শুধু ওই জম্পুই জলার যেখানে বিধায়কের এলাকা, সেখান থেকেই এই 15-16 জন এসে এই ঘটনা করেছে। এলাকাবাসী প্রচণ্ডভাবে বিরক্ত, এবং তারাও শীর্ষি ধিক্কার জানিয়েছে তাদের এই কার্যকলাপে। আমরা তো ধিক্কার জানাচ্ছি। এরকম আমরা বলছি, এরকমভাবে পতন রোধ করা যায়, কারণ পতন হবেই। এটাই হলো আমাদের বিশালগড়ের যে বাড়িটা, আজকে আমরা দুজন গিয়েছিলাম পার্টি সেক্রেটারি মোশাররফ হোসেন, ওর নামটা হলো মোশাররফ হোসেন। এবং বিশালগড়ে যেদিন পার্টি অফিসে আক্রান্ত হয় সেদিন সে পার্টি অফিসে ছিল, তার অ্যাবসেন্সে তার বাড়িটা আক্রান্ত হয়। আজকে আমরা গিয়ে দেখি আমাদের মানে আমরা যে এখানে যাবো, সম্ভবত পুলিশ জানে, আমার মনে হয় আমি তো গিয়ে দেখলাম যে তার জব মানে যুদ্ধকালীন অবস্থা মতো 150 মতো হবে, আমার মনে হয় এরকমই হবে। একদম সমস্ত অফিসার সব দাঁড়িয়ে আছে, সিআরপিএফ, টিএসআর থেকে সব। আর সেই দিন বাড়িটা আক্রান্ত হলো পার্টি অফিস থেকে বেশি দূর না, এটা পার্টি অফিসের সামনে 100 খানেকের উপরে ছিল। আমিও এই পার্টি অফিসে ছিলাম, বেরিয়ে আসার পর ঘটনাটা ঘটেছে। এটা এই যে অবস্থাটা, এই যে অবস্থাটা, এটা চলতে দেওয়া যায় না। এটা তো আজকে এই আমি অনুরোধ করুন, যদি কারো সুযোগ থাকে বাড়ি মালিকদের বক্তব্য গিয়ে শুনে আসুন। স্যার, একটা ছোট্ট বিষয়, আপনারা যে কথায় যেটা বলছেন যে রাজ্যে নাকি আরে সরস না তুমি সময়টা বাধা তো ওখানে, রাজ্যে নাকি কাজ নেই, খাদ্য নেই, অনাহার, অর্ধাহার। এই যে বিজেপিও কিন্তু সাংবাদিক সম্মেলন করেই বলছেন যে এগুলো তো তাদের পুরনো ক্যাসেট, এখনো অভ্যাস তাদের পাল্টায়। আমি খুব বিনয়ের সাথে বিজেপি নেতাদেরকে বলবো, তো এই যে বিভিন্ন জায়গাতে প্রতিদিন রাস্তা রোকো হচ্ছে জলের জন্য, কাজের জন্য, কাজ করে মজুরি না পাওয়ার জন্য, দয়া করে তাদেরকে কি কথাগুলো বলুন না। ঠিক আছে, সিপিএম বলেছে, সিপিএম কে আপনারা ইয়ে করুন, নস্যাৎ করুন। হ্যাঁ, পঞ্চায়েত তালা পড়ছে, দেখেছেন তো গতকাল বিজেপির পতাকা ছিঁড়ে সেই কাপড় দিয়ে এক বিজেপির সাকরেতকে গাছে বেঁধে রাখছে। কেন? যে সমস্ত বড় বড় নেতারা কথাগুলো বলছেন তাদেরকে বলুন, আপনাদের গায়ে লাগে না? আপনাদের পতাকা ছিঁড়ে আপনাদের লোককে গাছে বেঁধে রাখছে। আপনাদের বিধায়ক একজন গ্রাম প্রধান মহিলা, দুর্ভাগ্য মহিলা, অমরপুরে পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। এরকম তো সব জায়গাতে পুলিশ না দেখার খেলা খেলে, কিন্তু তারপর করেছে। কেন হয়েছে? ত্রিপুরাজ্যে কখনো হয়েছে কিনা এরকম? আসলে বিজেপির সুশাসনটা আসলে এটা হলো কুশাসন। আর আজকে টাকার জলাতে যাওয়া হয়েছে ত্রিপুরা মথার থানসা, এই হলো থানসা। থানসা মানে হলো চোর দাউর বাটপাটদের থানসা। এখন ভালো মানুষের থানসা না। হ্যাঁ, ভালো মানুষ এতে মথাতে নেই, কথা বলছি না। এরা সরল সিধা মানুষ, তারা সত্যি এদেরকে বিশ্বাস করে, আর সেই বিশ্বাসের ঘরে আগুন লাগিয়ে এদেরকে ঠকাচ্ছে। আপনারা গতকাল দেখেছেন খুমলুঙে কিভাবে পেনশন হোল্ডাররা 19 মাস পেনশন পায় না, অথচ আমাদের টাকায় লন্ডন ঘুরে বেড়ায়, আমাদের টাকায় দিল্লি হিল্লি করে, আর আমাদের পেনশন নাই। এর বলেছেন আমাদেরকে 20 কেনার জন্য 1000 টাকা করে দিন। কাজে আমি বলবো, যারা কথা বলে কুশবাউ ভবন থেকে, এদেরকে দয়া করে কথাটা বলবেন, স্যার সিপিএম এর কথা আপনারা বাদ দিন, কিন্তু তাদেরটা জবাব দিন। আপনারা 20 কেনার কথা বলছে, তাদের জবাব দেন। এই পরিস্থিতি সামনে রেখে আগামী সংগঠনকে কিভাবে মজবুত করবে এবং এডিসি এলাকা নিয়ে কিভাবে সংগঠনটা আরো সংগঠন বাড়াবেন?
আমাদের তো এই যে শুনেছেন আপনারা, নারাজ যতই হোক আমরা রাস্তায় আছি। মানুষের যখন পিঠ যখন দেওয়ালে ঠেকে যায়, পেছনে নেই, তখন তার প্রতিরোধ কি হবে? পৃথিবীতে বহু দেশে, আমাদের দেশেও এগুলি হয়েছে, ত্রিপুরাতে হবে। কোনো অত্যাচারী হ্যাঁ। টিকে থাকতে পারে না। 1993-এ বামফ্রন্ট আবার ফিরে আসলো কি করে? বিপুল সংখ্যক বিধায়ক নিয়ে কি করে ফিরে আসলো? 1975-এ 50 বছর আগে যে জরুরি অবস্থা জারি হয়েছিল, আভ্যন্তরীণ জরুরি অবস্থা, কিভাবে মানুষ আবার উঠে আসলো? এগুলি হবে, এই ত্রিপুরাতে হবে। নরেশ বলেছে এদের শেষের শুরু হয়ে গেছে, এই জন্যই এত মরিয়া। ওই কিছু নপুংসক পুলিশ অফিসার দিয়ে এদের রক্ষা করতে পারবে না তারা। কাজেই এটাই আমরা গণতন্ত্রকে মানি, সংবিধানকে শ্রদ্ধা করি। কাজেই সেই জায়গা থেকে আমরা বলছি যে সরকার সংযত হন। আমরা তো বলছি আগামী 2.5 বছর তোমাদের কাজ করার সাংবিধানিক অধিকার আছে। হ্যাঁ, 2.5 বছর থাকুন, কিন্তু সংবিধান এবং প্রতিশ্রুতি মেনে থাকুন।